স্যার আমরা লাইভে আছি। আসসালামু আলাইকুম। তোমরা গত 2 ক্লাসে পিরিয়ডন্টিক্স এবং কমিউনিকেশন এই দুটো জিনিস সম্পর্কে যতটুকু প্রোভাইড করতে পেরেছি করেছি। ধন্যবাদ আবারও অ্যাক্সিডেন্টাল স্কুলকে এই আয়োজনের জন্য। আজকের টপিকটা আরেকটু ভিন্নতর, যে সেটা হচ্ছে যে কনসেপ্টস অফ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ইন পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি। আসলে তো কনসেপ্টস বলি, যে প্রিভেনশনের কনসেপ্টস অ্যান্ড কন্ট্রোল আমরা যেটা বলবো, সেটা কিন্তু নট অনলি ফর দ্য ডেন্টিস্ট্রি, অ্যাজ এ হোল হেলথ সিস্টেমকে এটা কাভার করবে। তার মাঝে আমাদের স্পেসিফিক কিছু অংশ ডেন্টাল রিলেটেড। সো তাহলে আমাদের এই সাবজেক্টে আমরা কি কি কনসেপ্ট, প্রিভেনশন বলতে কি বুঝি, কন্ট্রোল কাকে বলে, এবং আমাদের জেনারেল হেলথকে আমরা কিভাবে এটাকে এই প্রোভাইড করতে পারি, এবং সেই সঙ্গে আমাদের ডেন্টিস্ট্রি তার সঙ্গে কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই জিনিসগুলো আমরা দেখব। যে কোনো জিনিসের প্রথম লেকচার, যে কোনো লেকচার বা যে কোনো বিষয়ে কথা বলতে গেলেই আমাদের একটা অবজারভেশনাল এই স্কিম থাকে, যেটাকে আমরা বলি অবজেক্টিভ। আর যে আজকে যেহেতু প্রিভেনশন কন্ট্রোল নিয়ে কথা বলবো, সেখানে অবশ্যই তার কিছু অবজেক্টিভ থাকবে। কি ধরনের অবজেক্টিভ? হচ্ছে টু প্রমোট হেলথ। কারণ আমরা যে জিনিসটাকে প্রিভেন্ট করতে যাব, তাই সেই সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে কাকে প্রিভেন্ট করব? সেই জন্য আমাকে সেই প্রমোট করতে হবে সেই হেলথকে। এই হেলথের আন্ডারে থাকবে আমাদের ডেন্টাল হেলথ বলি, মেন্টাল হেলথ বলি। হেলথের ইচ অ্যান্ড এভরি পার্ট শুড বি ইনক্লুডেড হিয়ার। শুধু প্রমোট করলে তো হবে না, আমি প্রমোট করবো, তারপর প্রিজার্ভ করতে হবে। আমি যেমন বাজার থেকে কোনো কিছু আনলাম, এনে ঘরে তো নিয়ে আসলাম, তারপরে তাকে তো আমাকে ঠিক মতো প্রিজার্ভ করতে হবে, যে কিভাবে প্রিজার্ভ করব। এটা কি নষ্ট হয়ে গেলে যাতে নষ্ট না হয়, প্রিজারভেটিভ কিভাবে ইউজ করব, এই যে সিস্টেম, সেই আমাদের হেলথকে প্রিজার্ভ করতে হবে। প্রমোট করলে চলবে না, সঙ্গে প্রিজার্ভ করতে হবে। দেন টু রেস্টোর হেলথ হোয়েন ইট ইজ ইম্পেয়ার্ড। আবার যদি কোনো কারণে হেলথের আমার জিনিস নষ্ট হয়ে যায়, তাকে আবার আমাকে রেস্টোর করতে হবে, অর্থাৎ আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। এবং সেই ফিরিয়ে আনার জন্য টু মিনিমাইজ দ্য সাফারিং অ্যান্ড ডিস্ট্রেস, এই ফিরিয়ে আনার জন্য আমাকে বেশ কষ্ট সাধ্য করে আমাকে জিনিসটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে হবে। যেমন এই যে বললাম, যে হয়তো 1 বস্তা চাল ঘরে নিয়ে আসলাম, হয়তো ইঁদুর বা তেলাপোকায় কেটে ফেললো, তাহলে সেই ইম্পেয়ার সেকশনটা আমাদেরকে আবার রিপেয়ার করতে হবে। সেই রিপেয়ার করতে গেলে তোমাদের যথেষ্ট পরিশ্রম করে সেটাকে আনতে হবে। অতএব আমাদেরকে মিনিমাইজিং দ্য সাফারিং অ্যান্ড ডিস্ট্রেস, এই জিনিসটুকু খেয়াল করতে হবে। তাহলে অবজেক্টিভ অফ প্রিভেনশন যদি আমরা দেখতে চাই, তাহলে প্রথমে দেখতে হবে যে টু প্রমোট হেলথ, টু প্রিজার্ভ হেলথ, টু রেস্টোর হেলথ, অ্যান্ড টু মিনিমাইজ দ্য সাফারিং অ্যান্ড ডিস্ট্রেস। তাহলে আমরা যে কোনো জিনিসের ডিটারমিনেন্টস, অর্থাৎ কি দিয়ে তাকে নির্ণয় করব। ডিটারমিনেন্টস মানে নির্ণায়ক। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা তাকে কিভাবে আইডেন্টিফাই করব যে আসলে আমাদের এখানে প্রমোশন দরকার, বা আমার প্রিজার্ভ দরকার, কিংবা রেস্টোর দরকার, অথবা আমি কিভাবে এটা সাফারিংটাকে, ডিস্ট্রেসটাকে আমি মিনিমাইজ করব, সেই বিষয়টুকু আমাদের যে কি দ্বারা সেটাকে আমরা চিনতে পারবো। যে কোনো একটা ডিজিজ যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা ফার্স্টে তো দেখতে হয় কজেশন, কেন হলো, তার সোর্সটা দেখতে হয়। এই যে কেন হলো, যখন কেনটা পেলাম যে আচ্ছা এটা এটার জন্য হলো, তখন সে কেন ছড়ালো। এই যে এখন কোভিড-19 কিসের জন্য হচ্ছে? করোনা ভাইরাসের জন্য হচ্ছে। ট্রান্সমিশনটা কিভাবে হচ্ছে? মোড অফ ট্রান্সমিশন, সে কি কন্টাক্টে হচ্ছে, ডাইরেক্ট কন্টাক্টে হচ্ছে, নাকি প্যাসিভ কন্টাক্টে হচ্ছে, নাকি এয়ার ড্রপলেট দ্বারা হচ্ছে? আমাদের সেই জিনিসে, অর্থাৎ ট্রান্সমিশন সাইটটা দেখতে হবে। ট্রান্সমিশন সাইটটা যখন জানতে পারবো, তখনই তোমার আইডেন্টিফিকেশন, রিস্ক ফ্যাক্টরস এন্ড রিস্ক গ্রুপ। শুধু কি করোনা ভাইরাস আসলো, ট্রান্সমিশন দিল, এতেই কি আমার করোনা সবার হবে? সবার হবে না। সেখানে আমাদের তখন চিন্তা করতে হবে যে হোয়াট আর দ্য আইডেন্টিফিকেশন অফ রিস্ক ফ্যাক্টর, কি কি রিস্ক ফ্যাক্টর দ্বারা একজন মানুষ আক্রান্ত হতে পারে। সব মানুষই তো আক্রান্ত হচ্ছে না, সবাই কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে না। আবার দেখা যাচ্ছে কিছু লোক হচ্ছে, কিছু হচ্ছে না, আবার কিছু অর্ধেক হয়ে ভালো হয়ে যাচ্ছে। কাজে আমাদের যে এই ক্ষেত্রে আইডেন্টিফিকেশন অফ রিস্ক ফ্যাক্টরস অ্যাজ ওয়েল এজ দ্য রিস্ক গ্রুপস আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা তো আগের ক্লাসেই তোমাদেরকে বলেছি যে রিস্ক ফ্যাক্টর যখন আমরা চিন্তা করতে চাই, 2 ধরনের রিস্ক ফ্যাক্টর আছে।
একটা হচ্ছে মডিফাইবল, একটা হচ্ছে নন মডিফাইবল। সো আমাদের সেইভাবে চিন্তা করতে হবে যে কোন রিস্ক ফ্যাক্টরগুলো মডিফাই করতে পারবো, কোনগুলা পারবো না, কিভাবে আমরা ওই জিনিসটা আইডেন্টিফাই করে স্টেপ নিতে পারি। দেন প্রোফাইলেকটিক অর আর্লি ডিটেকশন এন্ড ট্রিটমেন্ট। আমি যদি রিস্ক ফ্যাক্টর এর রিস্ক গ্রুপটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলেই আমি আর্লি ডিটেক্ট করতে পারবো ডিজিজের, এবং আর্লি একটা ট্রিটমেন্ট মেজার নিতে পারবো যে আমি কি ধরনের মেজারটা নিব। মেজারের স্টাইল আছে, প্রিভেন্টিভ মেজার আছে, কিউরেটিভ মেজার আছে। দেন অ্যাপ্লাই দিজ মেজার্স টু অ্যাপ্রোপ্রিয়েট পারসন। এই মেজারগুলো তখন যার জন্য প্রযোজ্য তার উপরে অ্যাপ্লাই করব। শুধু অ্যাপ্লাই করলে তো শেষ হবে না, আমাকে সেটা আবার কন্টিনিউয়াস ইভালুয়েশন, যে আমি আজকে ওষুধ দিলাম, সে ভালো হচ্ছে কিনা, খারাপ হচ্ছে কিনা, বা আগের জায়গায় স্থির আছে কিনা, সেগুলো আমাকে রেগুলার মনিটর করতে হবে এবং ইভালুয়েট করতে হবে যে না, ইয়েস, আমি পজিশনটা ঠিক মতো জানতে পারলাম, কেন হচ্ছে, ট্রান্সমিশন কি কি কারণে হলো সেটাও পেলাম, কিভাবে তাদেরকে আইডেন্টিফাই, আমি রিস্ক গ্রুপটাকে আইডেন্টিফাই করলাম এবং আর্লি ডিটেকশন করে তার ট্রিটমেন্টও দিলাম। তারপর সেই মেজারটা অ্যাপ্রোপ্রিয়েট পার্সনকে দেওয়ার পরে সে ভালো মন্দ সেটার আমার কন্টিনিউয়াস ইভালুয়েশন, একটা মনিটরিং এ থাকতে হবে। তাহলে আমাকে এই জিনিসের আলোকে চিন্তা করতে হবে যে হোয়াট আর দ্য লেভেলস অফ প্রিভেনশন। কাজে প্রিভেনশন যখন আমি করব, আইডেন্টিফাই করলাম, সোর্স দেখলাম, এই ট্রান্সমিশনও দেখলাম, রিস্ক গ্রুপকে আইডেন্টিফাই করলাম, কিন্তু তারপরে তাদেরকে আমরা কোন লেভেলে প্রিভেনশনটা দেবো আমি আইডেন্টিফাই করলাম। এটা কি প্রিমোডিয়াল লেভেলে দিব, নাকি প্রাইমারি লেভেলে দিব, নাকি সেকেন্ডারি লেভেলে দিব, না টার্সিয়ারি লেভেলে দিব? এখন আমাকে বুঝতে হবে প্রিমিডিয়াল লেভেল কোনটা, প্রাইমারি লেভেল কোনটা, সেকেন্ডারি লেভেল কোনটা, টার্সিয়ারি লেভেল কোনটা। এই গেল আমাদের যে প্রিভেন্টিভ মেজার নেওয়ার জন্য কয় ধরনের প্রিভেনশন স্টেপ আমরা পাচ্ছি সেটা জানলাম। তাহলে আমরা বলতে পারি যে প্রিভেন্টিভ মেজারের ফার্স্ট ওয়ান ইজ দ্য প্রিমোডিয়াল প্রিভেনশন। প্রিভেনশন অফ ক্রনিক ডিজিজ। সাধারণত আমরা এই ধরনের ডিজিজগুলোকে, ক্রনিক ডিজিজের বেলা আমরা এই ধরনের প্রিভেনশন নিয়ে থাকি। যেমন একজন রিস্ক গ্রুপ, আমি রিস্ক গ্রুপ যদি পারি, যেমন ডায়াবেটিস মেলাইটাস, এই গ্রুপটাকে যদি জানতে পারি তাহলে তাদেরকে যেন না হয় সেই বিষয়ে অতি পূর্ব অবস্থা থেকে প্রিভেন্টিভ মেজার নেওয়া। ইন্টারভেনশন ইন প্রিমোডিয়াল প্রিভেনশন ইজ থ্রু ইন্ডিভিজুয়াল অ্যান্ড মাস এডুকেশন। এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের এডুকেশন সিস্টেম, আইদার লিফলেট, পেপার, টেলিভিশন বা মাস মিডিয়া, যে কোনোভাবে হোক আমাদেরকে মানুষকে সচেতন করে তোলাই হচ্ছে আমাদের প্রিমোডিয়াল প্রিভেনশন করা, অর্থাৎ প্রাইমারি প্রিভেনশনের আগের স্টেজ, সেটাই হচ্ছে আমাদের প্রিমোডিয়াল প্রিভেনশন। দ্য মোস্ট কমন ওরাল প্রবলেম ক্যারিজ, আমরা কি জানি, মোস্ট কমন ওরাল প্রবলেম ইজ দ্য ক্যারিজ অ্যান্ড পেরিওডাল ডিজিজ, ইট ক্যান বি প্রিভেন্ট বাই মাস এডুকেশন। আমরা এটা যদি সেইভাবে প্রপারলি মানে প্রচার করতে পারি, তাহলে কিন্তু প্রচার প্রচারণার মাধ্যমে আমরা এটাকে বেশি বা অধিকাংশ আমরা রিডিউস করে নিয়ে আসতে পারবো। এই যে সচেতনতা করা, বিভিন্নভাবে উদ্বেলিত ওই মানুষকে উৎসাহিত করা যে আপনারা এই কাজ করবেন, যেমন এখন করোনার জন্য বলা হয় মাস্ক মাস্ক মাস্ক। অতএব এই সিস্টেম হচ্ছে আমাদের একটা প্রিমোডিয়াল মানে প্রাইমারি প্রিভেনশনের আগের স্টেজ। তাহলে প্রাইমারি প্রিভেনশনটা কি হবে? প্রায় টু দ্য অনসেট অফ ডিজিজ, অর্থাৎ ডিজিজ হওয়ার আগ মুহূর্তে, হুইচ রিমুভস দ্য পসিবিলিটি দ্যাট ডিজিজ উইল এভার অকার। যে জিনিসটা করলে ডিজিজটা হবে না। আমরা তো সচেতন করলাম, এখন বারবার বললাম যে মাস্ক ব্যবহার করেন, আপনারা ওরাল হাইজিন মেনটেন করেন, সেগুলো যদি রেগুলারই করে তাহলে তো আমরা প্রিমোডিয়াল প্রিভেনশন দিয়ে আটকাতে পারলাম। আরেকটা জিনিস হচ্ছে প্রিমোডিয়াল প্রিভেনশন, সেটা হচ্ছে যেমন একজন মা যখন কনসিভ করে, ঠিক তখন যদি মাকে বলা হয় যে আপনি আপনার স্বাস্থ্যের এই যত্ন নিলে আপনার আগত শিশুর সুস্থ সবল হয়ে পৃথিবীতে আলো দেখতে পারবে, তাহলেই এই যে মাকে দিয়ে যে প্রিভেনশনটা দেওয়া হলো সেটাও কিন্তু প্রিমোডিয়াল প্রিভেনশন ফর দ্য যে বেবিটা আসছে তার তার জন্য একটা প্রিমোডিয়াল প্রিভেনশন হবে, অ্যাজ ওয়েল এজ মা ডিজিজ হওয়ার আগে যে গেল নিজেও একটা এই প্রিমোডিয়াল প্রিভেনশনে অন্তর্ভুক্ত হয়ে থাকেন। আবার প্রাইমারি প্রিভেনশনে হচ্ছে যে প্রায়র টু দ্য অনসেট অফ ডিজিজ, যে একটা ডিজিজ হওয়ার আগে, যেমন আমরা বলি যে ওই অসুখ হওয়ার আগেই ব্যবস্থা করা। যেমন ধরো তোমার
একটা বাড়ি বানালা, বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গল যদি থাকে তাহলে তো তোমার অসুখ তো হবেই। তুমি যদি সে বাড়িতে প্রপারলি একটা বেড়া দাও, তারপরে ঝোপ জঙ্গল পরিষ্কার রাখো, তোমার হাইজিন মেনটেন করো, তাহলে কিন্তু আমাদের ওই ডিজিজ প্রিভিলেন্স অনেক অনেক কমে যাবে। যেমন আমরা ডেঙ্গু সময় দেখি যে ডাবের খোসা যেন চিত হয়ে পড়ে না থাকে, তাতে পরিষ্কার পানি জমলে এডিস মশার উৎপন্ন হয়। যদি আমরা এগুলিকে সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু এটাকে আমরা বলবো প্রাইমারি প্রিভেনশন, অর্থাৎ ওষুধ ছাড়া প্রচারণার মাধ্যমে এবং এই কিছু প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস দ্বারা আমরা প্রাইমারি প্রিভেনশন দিতে পারি। তাহলে সেকেন্ডারি প্রিভেনশনটা কি হবে? এইখানে হবে স্পেসিফিক ইন্টারভেনশন, যেখানে দেখা যায় আমরা পাই কি জিনিস? ভ্যাকসিনেশন। যেমন একজনকে একটা ভ্যাকসিন দিলাম, ভ্যাকসিন দিয়ে আমরা তাকে ডিজিজ ফ্রি করতে পারি। তারপরে স্পেসিফিক ইন্টারভেনশন, অনেক সময় যে জ্বর আসলো, আমরা ইন্টারভেনশন দিলাম কি জ্বর যাতে কমে, পানি ঢালো মাথায়, জ্বর কমাও। তারপরে স্ক্রিনিং টেস্ট করে যদি কোনো স্পেসিফিক কোনো জিনিস পাওয়া যায়, যে পজিটিভ এজেন্ট পাওয়া যায়, তাহলে সেটাকে রিমুভ করো। তাহলে আমরা একটা সিম্পল ইন্টারভেনশন দিয়ে কিন্তু একটা ডিজিজ ফ্রি করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, যদি ইনিশিয়াল স্টেজে আমরা ক্যারিজ ডিটেক্ট করতে পারি তাহলে আমরা একটা সেকেন্ডারি প্রিভেনশন হিসাবে ওই কি বলে এআরটিতে আমরা যেগুলো করে থাকি, যে পিটস অ্যান্ড ফিশার সিলেন্ট ইউজ করতে পারি, যেগুলো আমরা তাকে বলি সেকেন্ডারি প্রিভেনশন। ইট মে অলসো প্রোটেক্ট আদার ইন দি কমিউনিটি from acquiring the infection and thus provide at once secondary prevention for the infected individual। অর্থাৎ আমরা এটা করলে যদি আগের থেকে এটা সরিয়ে দিতে পারি তাহলে দ্বিতীয় ব্যক্তি কিন্তু কন্টামিনেটেড হবে না। অতএব সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে যে ডিজিজ আসলো, এই ইনিশিয়াল স্টেজে ডিজিজকে প্রপার ট্রিট করে দেওয়াটাই হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। আর টারশিয়ারি প্রিভেনশন যখন মানে কিছু করার থাকে না, ডিজিজ হয়ে গেল, হসপিটালাইজড হবে, এবং সেখানে গিয়ে আমরা যে যেমন একটা প্যাথোলজিক্যাল এই প্যাথোজেনেসিস হতে পারে, প্যাথোলজিক্যাল ফ্যাক্টরে যেগুলো হচ্ছে আমাদের অল প্যাথোলজিকে রিমুভ করে সরাসরি ওষুধ প্রয়োগ করে সেই রোগ থেকে তাকে রিকভার করে আনাই হচ্ছে টারশিয়ারি প্রিভেনশন। যেমন আমাদের ডেন্টাল ক্যারিজ দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি আমি সেকেন্ডারি প্রিভেনশন হয়তো পিটস অ্যান্ড ফিশার সিলেন্ট দিয়ে করলাম, তারপর যদি ক্যারিজ আরো এক্সটেন্ড হয় তাহলে আমরা রেস্টোরেশন দিলাম, সিম্পল রেস্টোরেশন। তাতেও যদি না হয় তাহলে আমরা পাল্প থেরাপি দিয়ে যেতে পারি। পাল্প থেরাপি বলতে আমরা রুট ক্যানাল অ্যান্ড পালপেক্টমি হোয়াট এভার দ্য থিং, এগুলো আমরা করে টারশিয়ারি প্রিভেনশন দিয়ে থাকি। আবার এই টারশিয়ারি যখন প্রিভেনশন গুলা দেই, মানে আমাদের এই যে লেভেল অফ প্রিভেনশনের সঙ্গে লেভেল অফ সার্ভিসের একটা বিষয় আছে। যেমন আমাদের প্রাইমারি লেভেল অফ সার্ভিস উপজেলা লেভেলে, সেকেন্ডারি লেভেল হচ্ছে আমাদের প্রাইমারি লেভেল হচ্ছে ইউনিয়ন লেভেলে, সেকেন্ডারি লেভেল হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স, টারশিয়ারি লেভেল হচ্ছে আমাদের ওই যে এর পরবর্তী স্টেজ হচ্ছে জেলা সদর হাসপাতালগুলো, অ্যান্ড ফাইনালি আমরা করি স্পেশালাইজড হসপিটাল ইন দি সেন্ট্রাল ডিস্ট্রিক্ট লেভেল। এই আমাদের রাজধানী অন্তর্ভুক্ত হতে পারে, রাজশাহী, খুলনা, চিটাগাং, যে আমাদের স্পেশালাইজ সেন্ট্রাল হসপিটালাইজেশন করে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। তাহলে মোড অফ ইন্টারভেনশন, এখন আমরা কি কি ধরনের ইন্টারভেনশন দিতে পারি? ইন্টারভেনশন মধ্যে 5 মোডস অফ ইন্টারভেনশন ক্যান বি অ্যাচিভড বাই, এই আগে বললাম যে আমাদের কিভাবে আমরা মোড অফ ইন্টারভেনশন দিতে পারি। 1 নম্বরে ইন্টারভেনশন হেলথ প্রমোশন, 2 হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন, আর্লি ডায়াগনোসিস, ডিসেবিলিটি লিমিটেশন দ্যাট ইজ হচ্ছে রেস্টোরেশন, এবং দেন রিহেবিলিটেশন। অর্থাৎ যে দাঁতটা নন ফাংশনিং তাকে আবার ফাংশনিং করে রিহেবিলিটেট করা, যেমন আমরা এখন ইমপ্ল্যান্টোলজিতে ইমপ্লান্ট করতে পারতেছি, এই জিনিসগুলো হচ্ছে রিহেবিলিটেশন। অর্থাৎ যে দাঁতটা চলে গেল তাকে আবার পূর্বের জায়গায় কার্যক্রম করে দেওয়া। আর যেখানে ডিসেবিলিটি, হয়তো একটা রুট ফ্র্যাকচার, সেটাকে আমরা রিপেয়ার করে ডিসেবিলিটি লিমিটেশন, তাকে তার যে ডিসেবিলিটি ছিল সেটাকে লিমিটেশন করে আবার ফাংশনিং এ নিয়ে আসা। তাহলে হেলথ প্রমোশন আমরা কি করি? হেলথ ইজ দ্য প্রসেস অফ এনাবলিং পিপল টু ইনক্রিজ কন্ট্রোল ওভার অ্যান্ড টু ইমপ্রুভ হেলথ। এটা হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে নিজেকে স্বাস্থ্য সচেতন করে তুলতে পারে এবং তার আশেপাশে পরিবার বা তার প্রতিবেশী প্রত্যেককে উৎসাহ দিয়ে একটা সুস্বাস্থ্যের অধিকারী বানানোর রাস্তা তৈরি করতে পারে থ্রু হেলথ এডুকেশন, এনভায়রনমেন্টাল মডিফিকেশন,
নিউট্রিশনাল ইন্টারভেনশন অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জেস। কারণ হেলথ এডুকেশন আমাদের যে স্বাস্থ্য এই স্বাস্থ্য বার্তা বা স্বাস্থ্য যে শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা আমরা যেটা দেই, এর অর্থ হচ্ছে যে আমার আপনি এই বাড়িতে থাকেন, কিন্তু আপনার পাশে একটা বাড়ি আছে যেটার কন্ডিশন খুবই খারাপ। আপনি সেই কন্ডিশনটাকে একটা ভালো কন্ডিশনে আনেন, অর্থাৎ অস্বাস্থ্যকর পরিবেশকে স্বাস্থ্যকর পরিবেশে আনতে হলে যা যা করণীয়, অর্থাৎ তার সুয়ারেজ লাইনের খারাপ হতে পারে, তার ময়লা আবর্জনা ফেলার সিস্টেমের তারতম্য ঘটতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে হেলথ এডুকেশন দিয়ে সচেতন করে সবাইকে সচেতন করা, অ্যাজ ওয়েল এজ আমার কমিউনিটিকে হেলদি করা। এনভায়রনমেন্টাল মডিফিকেশন, হ্যাঁ, আমি যে জায়গায় থাকি সেখানকার পারিপার্শ্বিক অবস্থাগুলোকে কিভাবে আইডেন্টিফাই করা যায়, সেগুলোকে কিভাবে মডিফাই করা যায়। যেমন একটা ড্রেন যদি আমার এনভায়রনমেন্ট সাইড দিয়ে যাচ্ছে, হয়তো ওখান থেকে বিভিন্ন ধরনের পচা দুর্গন্ধ এগুলো বেরোচ্ছে, সেটাকে আমি আটকাতে পারি যে কিছু মডিফিকেশন করে, অর্থাৎ ড্রেনকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা সেই জিনিসগুলো মডিফাই করতে পারি। নিউট্রিশন ইন্টারভেনশন, এখন স্বাভাবিক কারণে পুষ্টিকর খাবার দিয়েও কিন্তু আমরা মানুষকে এই সচেতন করে নিউট্রিশনাল খাবার দিয়েও কিন্তু তাদের ডিজিজ ইন্টারভেন করতে পারি। তারপর লাইফস্টাইল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জেস, অর্থাৎ আমাদের যে জেনারেল হাইজিন প্র্যাকটিস, লাইফস্টাইল চেঞ্জ করা। যেমন একজন স্মোকার, তার যদি স্মোক সিজেশন করানো যায়, একজন ড্রাঙ্কার তার ড্রাঙ্ক সিজ করা যায়, তাহলে কিন্তু আমরা লাইফস্টাইল চেঞ্জ করে এই যে সিস্টেম অফ লাইফস্টাইল চেঞ্জিং বিহেভিয়ার চেঞ্জ যে সিস্টেমটা অ্যাজ এ হোল, এটাকে আমরা বলি হেলথ প্রমোশন। দ্যাট ইজ দ্য প্রসেস অফ এনাবলিং পিপল, অর্থাৎ মানুষকে সেইভাবে উদ্বেলিতকরণ যেখানে কন্ট্রোল ওভার তার নিজের স্বাস্থ্যের উপর সে কন্ট্রোল আনতে পারবে, কন্ট্রোল ওভার টু ইমপ্রুভ হেলথ। যেমন আমরা তো একটা কথা সবসময় বলি যে স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, ইট মে কজেস ক্যান্সার। তো স্মোক সিজ করা কিন্তু কঠিন কোনো কাজ নয়, এটা উইল ফোর্স হলেই পারে, অর্থাৎ নিজের কন্ট্রোল ওভার যদি আনতে পারে তাহলে কিন্তু সে স্মোক গিভ আপ করতে পারে। এই সিস্টেমটা হচ্ছে হেলথ প্রমোশন। এবার স্পেসিফিক প্রোটেকশন ইনক্লুড প্রিভেনশন অফ সিকনেস, দ্য কন্ডিশন ফর নর্মাল মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ফাংশনিং অফ হিউম্যান বিং ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন দ্য গ্রুপ। It includes promotion, prevention of sickness and curative and restorative medicine in all aspect. তখন আমরা স্পেসিফিক ডিজিজে স্পেসিফিক প্রোটেকশন দেওয়া। যেমন যদি এখন হয়তো অ্যাসক্যারিয়াসিস হলো, আমরা সেখানে স্পেসিফিক কৃমিনাশক ওষুধ ব্যবহার করতে পারি। একজনের হয়তো রাত্রেবেলা চোখে কম দেখতেছে, তাকে আমি ভিটামিন এ সাপ্লিমেন্ট করতে পারতেছি। অর্থাৎ যে ধরনের ডিজিজটা পরিলক্ষিত হচ্ছে ঠিক সেই অবস্থায় তাকে একটা প্রিভেনশন দিয়ে, যেমন জ্বর উঠলো প্যারাসিটামল দিলাম, জ্বরটাকে কমাতে পারলাম। আবার দেখা যাচ্ছে জ্বর আসলো, তার গায়ে থেকে প্রচুর এই পানি দিয়েও আমরা ওই ওয়ার্ম ওয়াটার স্পঞ্জিং করে কিন্তু টেম্পারেচার ফল করতে পারছি। দিস আর লাইক স্পেসিফিক প্রোটেকশন। এবং এই ক্ষেত্রে আমরা কিউরেটিভ অ্যান্ড রেস্টোরেটিভ মেডিসিন অ্যাপ্লাই করতে পারি। যেমন জ্বর যদি আসে সেখানে প্যারাসিটামল অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা এই সোর্সটাও জানতে পারি যে তার কি কারণে হচ্ছে, তাহলে কিন্তু আমরা একটা প্রপার অ্যান্টিবায়োটিক দিয়েও বা প্রপার মেডিসিন অ্যাপ্লাই করে তাকে ডিজিজ ফ্রি করতে পারি। এই জন্য এটা হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন। এফোর্টস ডিরেক্টেড টুয়ার্ডস প্রোটেকশন এগেইনস্ট স্পেসিফিক ডিজিজ, আমরা স্পেসিফিক ডিজিজের উপর ইন্টারভেন করতে পারি। সেগুলো কি? যেমন ইমিউনাইজেশন, ইউজ অফ স্পেসিফিক নিউট্রিয়েন্ট, কেমোপ্রোফিল্যাক্সিস, ওষুধ দেওয়া, প্রোটেকশন এগেনস্ট অকুপেশনাল হ্যাজার্ড। হ্যাঁ, এই অকুপেশনাল হ্যাজার্ড আমাদের কিন্তু সব সময় থাকে। যে যে কাজ করি, কাজের জন্য আমাদের কিছু ডিজিজ হচ্ছে, সে অকুপেশনাল প্রোটেকশন আমরা তাকে সেই হ্যাজার্ডগুলো যদি অকুপেশন থেকে আমরা সরাতে পারি, তাহলে কিন্তু সে সেখানে মানে ডিজিজ ফ্রি হতে পারে। যেমন ধরো একজন রেডিওলজি ডিপার্টমেন্টে যে কাজ করে, তার কিন্তু অকুপেশনাল হ্যাজার্ড বলে রেডিওলজিক্যাল হ্যাজার্ড আসতে পারে। তারপর আমরা ডেন্টাল সার্জনরা যে কাজ করি, যে আমাদের কাজের সময় দেখা যাচ্ছে যে আমাদের যে ধরনের ব্যান্ডিং, আমাদের পশ্চারাল যে অ্যাক্টিভিটি, সেখান থেকেও কিন্তু আমাদের কিছু এই অকুপেশনাল ডিজিজ হতে পারে। সেই ডিজিজগুলোকে দূরীভূত করার জন্য আমাদের কিছু প্রোটেকশন নেওয়া লাগে। যেমন এখন করোনা সিচুয়েশনে আমাদের প্রপার প্রোটেকশন হচ্ছে মাস্ক, ফেস শিল্ড, গগলস, অ্যাপ্রন, এটসেট্রা। তারপরে আমাদের কিছু কিছু জায়গায় আছে যে
আমরা জানি যে দিস আর দ্য থিংস ফর কার্সিনোজেন, তা আমরা সেগুলোকে গিভ আপ করবো। অ্যাভয়েডস অল অফ অ্যালার্জেন, অনেকে আছে ডাস্ট অ্যালার্জি, কারো আছে পোলেন অ্যালার্জি, তাহলে আমি সেই অ্যালার্জি জায়গায় যাব না, সেই অ্যালার্জিটাকে আমি ফ্রি রাখবো। দ্যাট ইজ দ্য স্পেসিফিক প্রোটেকশন। তাহলে যখন আমরা এই স্পেসিফিক প্রোটেকশন আর্লি ডিটেকশন করতে পারবো, তখনই কিন্তু আমাদের ডায়াগনোসিসের ব্যাপারটা আসবে, যে আমি যদি প্রপার ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু প্রপার ট্রিটমেন্ট দিতে পারবো, প্রপারলি ইন্টারভেনশন করতে পারবো, প্রপারলি প্রোটেক্ট করতে পারবো। সো দ্য আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট ইজ দ্য ডিটেকশন অফ ডিস্টারবেন্স অফ compensatory mechanism, while biochemical, morphological and functional changes are still reversible। অর্থাৎ আর্লি ডায়াগনোসিস করতে পারলেই আমাদের যে ধরনের চেঞ্জেস হচ্ছে বডিতে, সব চেঞ্জগুলোকে আবার রিভার্সিবল, দ্যাট ইজ পুরোনো ফর্মে ফিরিয়ে আনতে পারবো। দ্যাট ইজ দ্য ফিজিওলজি অ্যান্ড প্যাথোলজি। হোয়াট ইজ ফিজিওলজি? ফিজিওলজি ইজ দ্য নর্মাল ফাংশন অফ দি বডি ফাংশন, আর প্যাথোলজি ইজ দ্য অ্যাবনর্মাল বডি ফাংশন। যখনই প্যাথোলজিক্যাল ফাংশন চলে আসবে, তখনই আমরা সেটাকে এই স্পেসিফিক আর্লি ডায়াগনোসিস করে, আর্লি ডিটেক্ট করে তাকে আবার পুরোনো ফর্মে, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল মোডে নিয়ে আসা। এই সিস্টেমটা হচ্ছে আমাদের আর্লি ডায়াগনোসিস করতে পারলে, ট্রিটমেন্ট দিলে আমরা আবার পুরোনো জায়গায় ফিরে আসতে পারবো, দ্যাট ইজ সুস্থতা ফিরে পাবো। এতে করে কি হতে পারে? আর্লি ডিটেকশন ট্রিটমেন্ট আর দ্য মেইন ইন্টারভেনশন অফ ডিজিজ কন্ট্রোল। অতএব আমাদের ডিজিজকে কন্ট্রোল করতে হবে। কিছু ডিজিজ আছে কন্ট্রোলেবল, কিছু ডিজিজ আছে কিউরেবল। আমাদের যে ডিজিজগুলো কন্ট্রোলেবল, অবশ্যই আমরা সেগুলো কন্ট্রোলেবল ডিজিজের মাঝে, যেমন এই অ্যাজ ফর এক্সাম্পল বলতে পারি ব্লাড প্রেশার, দ্যাট ইজ হাইপারটেনশন, তারপরে ডায়াবেটিস মেলাইটাস, দিজ আর দ্য থিংস যে আমরা বলি কন্ট্রোলেবল ডিজিজ। দ্য আর্লিয়ার এ ডিজিজ ডায়াগনোসিস এন্ড ট্রিট দ্য বেটার। যদি আমি আর্লি মানে ডিজিজটাকে ডিটেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমি তাকে কিউরেটিভ মেজারও আর্লি নিতে পারবো, অথবা তাকে সেখান থেকেই কন্ট্রোল মেজার নিয়ে আসতে পারবো। অর্থাৎ ফার্স্ট চান্সে যদি ডায়াবেটিস আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে সেটাকে আমরা প্রথম থেকে কন্ট্রোল মেজারে নিয়ে তাকে কন্ট্রোল রাখতে পারবো। এই কন্ট্রোল রাখতে পারলে কিন্তু আমাদের পরবর্তীতে যে ডিজিজ প্যাটার্নগুলো, যে ধরনের ডিজিজ হয়, কারণ ডায়াবেটিস এমন একটা ডিজিজ, যে ডিজিজ হচ্ছে সব ডিজিজের জন্যই কিন্তু সে একটা বড় ধরনের রিস্ক ফ্যাক্টর। সেই রিস্ক ফ্যাক্টরটাকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, তাহলেই আদার ডিজিজগুলোকে আমরা আরো ভালোভাবে কন্ট্রোল করতে পারবো। ইট ইজ লাইক stamping out of the spark rather than the calling of fire brigade to put out the fire। অর্থাৎ আগুন লাগার আগে আমরা, এইটাই হচ্ছে যে সিস্টেম, যে একটা স্পার্ক হওয়ার সাথে সাথে যদি আমি স্পার্কটাকে বন্ধ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাকে ফায়ার সার্ভিস ডাকার দরকার পড়বে না। যদি আমি সেই রকম প্রোটেকশন, সেই ডায়াগনোসিসটা যদি আর্লি করতে পারি, অতএব আমাদের ডিজিজ কন্ট্রোল বা আর্লি ডায়াগনোসিস যদি করতে পারি, তাহলে আমাদের ডিজিজকে ইজিলি কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ আমাকে বড় ধরনের কোনো ইন্টারভেনশনে যাওয়া লাগবে না। তাহলে কনসেপ্টস অফ ডিজেবিলিটি। এখন ডিজেবিলিটি কি জিনিস? যখন আমাদের এই যে, অর্থাৎ যে লোকটা কর্মক্ষমতা হারিয়ে ফেলে, সেই জন্য আমরা বলি ডিজেবিলিটি। ঠিক আমাদের ওরাল ক্যাভিটিতে আসি, তাহলে ওরাল ক্যাভিটিতে ডিজেবিলিটি কি হতে পারে? যে একটা টুথ এক্সট্রাকশন বা আমাদের দাঁতে যে ক্যারিজ হয়, ক্যারিজ হওয়ার পরে দেখা যাচ্ছে ব্যথা, সে নন ফাংশনিং থাকে, অর্থাৎ ডিজেবল হয়ে থাকে। সেই ডিজেবিলিটিকে আমাদের অ্যাক্টিভেশনে আনতে হবে, অর্থাৎ ডিজেবিলিটিকে অ্যাবিলিটিতে আনতে হবে। কিভাবে? এনি, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ডিজেবিলিটি নাথিং বাট দ্য রেস্ট্রিকশন অর ল্যাক অফ অ্যাবিলিটি টু পারফর্ম এন অ্যাক্টিভিটি। অর্থাৎ তুমি যে কাজটা সহজে করতে পারছো, বা যে কাজটা তুমি করতে পারো সেই কাজটা করতে পারছো না, সেটি হচ্ছে আমাদের ডিজেবিলিটি। অর্থাৎ আমি সুন্দরভাবে লিখতে পারছি, খাতায় লিখছি, কিন্তু সামহাও আমি লিখতে পারছি না। এই যে ডিজেবিলিটি, এই দিস ইজ কল্ড ডিজেবিলিটি। সেই ডিজেবিলিটিকে আবার আমি অ্যাক্টিভিশনে নিয়ে আসব। সেই প্রসেসটা হচ্ছে যে আমাদের ওই ডিজিজ কনসেপ্টের, যে ডিজেবিলিটি কনসেপ্টের উপরেই আমরা সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। যদি আমি ডিজেবিলিটি না জানি, তাহলে অ্যাবিলিটি কিভাবে বুঝবো? অর্থাৎ যখনই আমার অ্যাবিলিটি হারিয়ে যাবে, সেটি হবে ডিজেবিলিটি। ডিজেবিলিটি কি কি কারণ হতে পারে? অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্টের জন্য কি হয়? একটা পা চলে যেতে পারে। পা যদি চলেও না যায়, দেখা যায় পায়ের জন্য হাঁটা বন্ধ হয়ে যেতে পারে, কারণ লিগামেন্টাল ডিসরাপশন হতে পারে।
এই লিগামেন্টাল টিয়ার আপ হতে পারে। তারপরে দেখা যাচ্ছে যে এই ধরনের কাজের জন্য হয়তো কোনো অফিসে তাকে আনএমপ্লয়েড করে রাখতে পারে। আবার কিছু ডিজিজ অর ডিসঅর্ডারের জন্য আমরা ডিজেবল হতে পারে। তারপরে ইম্পেয়ারমেন্ট হতে পারে এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক। কিছু হচ্ছে পারে যে আমার বাইরের জন্য, যেমন অ্যাক্সিডেন্টাল এর জন্য আমার ইম্পেয়ারমেন্ট হতে পারে এক্সট্রিনসিক, আর ইন্ট্রিনসিক হচ্ছে যে আমার ইন্টারনাল কিছু ওই ডিজিজ কন্ডিশনে আমি ডিজেবল হতে পারি। তারপরে ডিসএবিলিটি অবজেক্টিফাইড, অর্থাৎ স্পেসিফিক কিছু জিনিসের জন্য আমরা ডিজেবল হতে পারি। হয়তো আমার একটা কাজ করতে গিয়ে আঙ্গুল কেটে পড়ে গেল, দ্যাট ইজ আমার আমার এই ডিজেবল টু রাইটিং। হ্যান্ডিক্যাপ যেটা হলো জন্মগতভাবে আসতে পারে, যে একটা আমাদের সোশ্যাল এই কি বলে টাবুর মধ্যে পড়ে যে হ্যান্ডিক্যাপ বাচ্চা হলো তাদের, তারা জন্ম থেকেই ডিজেবল থাকে। তারপরে যেমন আমাদের ডেন্টালের বেলায় যদি আমরা বলি, একটা ডিজেবল টুথ, একটা ক্যারিয়াস টুথ, গ্রসলি ক্যারিয়াস টুথ, বা একটা এক্সট্রাক্টেড টুথ, তারপর আমি সেখানে কোনো স্পেস মেনটেনার অথবা ডেঞ্চার ইউজ করলাম না, তাহলে যে ফাংশনিং, যে বডির যে ফাংশন কিন্তু নর্মাল মানে আমাদের ম্যান্ডিবল এন্ড ম্যাক্সিলার যে নর্মাল ফাংশন সেটা থাকবে না। অতএব ওইখানে আমাদের ডিজেবিলিটি ক্রিয়েট হবে। সেই ডিজেবিলিটিকে আমরা অ্যাক্টিভলি আনতে পারি ডেঞ্চার ওয়ারিং এর মাধ্যমে, অথবা স্পেসিমেন্টারি ইউজ করে, অথবা এখন অ্যাডভান্স ডেন্টিস্ট্রিতে আমরা ইমপ্লান্টের মাধ্যমে আমরা সেই ডিসএবিলিটিকে অ্যাবেল করতে পারি। তাহলে এবার দেখা যাচ্ছে ডিজিজের বেলায় যে ডেন্টাল ক্যারিজ, জাস্ট এই পিকচারটাতে একটু ফলো করো যে এখানে ক্যারিজ আছে, ডেন্টাল ক্যারিজ একটা ডিজিজ। ইম্পেয়ারমেন্ট হচ্ছে যে আমার এই যখন লস অফ টুথ, ইট ইজ ইম্পেয়ারমেন্ট। তারপর ডিজেবিলিটি ক্যানট টক, এটা দুইটা কারণ হতে পারে, আমাদের সামাজিক সোশ্যাল কন্ডিশন হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার সামনে এসে যখন সালাম দিয়ে বললো সালাম আলাইকুম স্যার বা ম্যাডাম, দেখা গেলো তুমি ওয়ালাইকুম সালাম বললা ঘাটটা ঘুরিয়ে নিয়ে, বিকজ অফ হেলিটোসিস। এবং আর হ্যান্ডিক্যাপ যেটা হচ্ছে যে আমাদের টোটালি সোশ্যাল কন্ডিশন, যে এই জায়গায় আমাদের কিভাবে মানুষকে সচেতন করে সেই হ্যান্ডিক্যাপ অবস্থা থেকে ফেরত আনতে পারি। আমাদের ডেন্টিস্ট্রিতে হ্যান্ডিক্যাপের একটা বিশেষ অংশ, বিশেষ ফাংশনও বিদ্যমান। তারপরে রিহ্যাবিলিটেশন, অর্থাৎ একজন যদি অচল হয় তাকে সচল করে আবার পূর্বতন জায়গায় ফিরিয়ে আনা। সেটা আমরা করতে পারি ট্রেনিং এর মাধ্যমে, রিট্রেনিং এর মাধ্যমে। ট্রেনিং রিট্রেনিং অর্থাৎ একবার ট্রেনিং করব, আবার তাদেরকে বারবার শেখানো, দ্যাট ইজ আমরা যাকে বলি রিসার্চ আমরা করি, যে মানে সার্চ এন্ড সার্চ। একই মানে ট্রেনিং দিয়ে এক ট্রেনিং হয়তো সে তাকে রিহ্যাবিলিটেট করা যাচ্ছে না, তাকে আবার রিট্রেন করা হয় টু দ্য হাইয়েস্ট পসিবল লেভেল অফ ফাংশনাল এবিলিটি। যেমন ফিজিওথেরাপি দেওয়া হয়, যে অনেক ডিজেবল লোককে অ্যাবেল করা হয়, বিশেষ করে স্ট্রোকের পেশেন্টরা যখন দেখা যায় প্যারাস্থেসিয়া হয়ে যায়, তাদেরকে কিন্তু ওই ফিজিওথেরাপি দিয়ে আস্তে 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 কিন্তু সেই পূর্বের মোরলেস পূর্বের জায়গাতেই ফিরিয়ে আনা যায়। সেই সিস্টেম হচ্ছে রিহ্যাবিলিটেশন। টাইপস অফ রিহ্যাবিলিটেশন আমরা কি বলতে পারি? মেডিকেল রিহ্যাবিলিটেশন, দ্যাট ইজ হলো রেস্টোরেশন অফ ফাংশন। আমাদের মেডিকেলি যে অল দ্য ফাংশন শুড বি ইন দি প্রিভিয়াস পজিশন। দেন ভোকেশনাল, যেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে ওই রিহ্যাবিলিটেট করতে পারি। একজন হয়তো দেখা যাচ্ছে যে এই কাজে, যে কাজে সে ছিল সেই কাজ থেকে তাকে রিমুভ করে আরেকটা জায়গায় একটা ভোকেশনাল ইনস্টিটিউটে তাকে আমরা এই অ্যাবজর্ব করতে পারি। সোশ্যাল রেস্টোরেশন অফ ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ বিল্ড আপ করাতে পারি। তারপরে রেস্টোরেশন অফ পার্সোনাল ডিগনিটি অ্যান্ড কনফিডেন্স লেভেল আমরা রাইজ আপ করাতে পারি। কারণ আমি যদি একজনকে রিহ্যাবিলিটেট করতে পারি, তাহলে কিন্তু তার কনফিডেন্স লেভেলও বেড়ে যাবে। সে তখন নিজেকে মনেই করবে না যে আমি অক্ষম। এই যে সক্ষমতায় তাকে ফিরিয়ে আনা, এটি হচ্ছে রিহ্যাবিলিটেশন। অর্থাৎ আমাদের ডেন্টাল ইয়াতে যদি আমরা বলি যে একটা দাঁত ফেলে দিলাম ডিউ টু ক্যারিজ, সেই জায়গায় আমরা যদি ইমপ্লান্ট করে আরেকটা দাঁতকে বসাই দিতে পারি, অথবা একটা ডেঞ্চার দিতে পারি, অথবা ব্রিজ করতে পারি, তাহলে তাকে যে আবার ফাংশনাল এবিলিটি নিয়ে আসা, সেই সিস্টেমটা হচ্ছে আমাদের রিহ্যাবিলিটেশন। কনসেপ্ট অফ কন্ট্রোল, এখন হচ্ছে যে আমরা কিভাবে কন্ট্রোল করব। কন্ট্রোল হচ্ছে দ্য টার্ম ডিজিজ কন্ট্রোল ডিসক্রাইব দ্য অনগোয়িং অপারেশন এইমড অ্যাট রিডিউসিং। অর্থাৎ রোগটাকে আমরা রিমুভ করতে পারবো না, কিন্তু সেটাকে আমরা রিডিউস করতে পারবো। কিভাবে? যেমন ডায়াবেটিসকে আমরা বিভিন্ন ডায়েটারি মেজার দিয়ে সেটাকে আমরা রিডিউস করতে পারি। যেমন ডেন্টাল ক্যারিজ যদি
দেখা যাচ্ছে তার ক্যারিজের প্রবণতা বেশি থাকে, দ্যাট ইজ দ্য ইনসিডেন্ট যদি বেশি থাকে সেটাকে আমরা কিভাবে রিডিউস করতে পারি, হয়তো একবারে রিমুভ করতে না পারলেও তাকে রিডিউস করে কিন্তু আমরা ওরাল হেলথকে সমুন্নত করতে পারবো। দ্য ডিউরেশন অফ ট্রান্সমিশন আমরা কন্ট্রোল করতে গেলে অবশ্যই যে প্রথম বলছিলাম যে আমার ট্রান্সমিশনকে যদি আমরা ব্রেকডাউন করতে পারি তাহলে কিন্তু আমার এই ডিজিজ কন্ট্রোল হবে। দ্য ইফেক্টস অফ ইনফেকশন ইনক্লুডিং বোথ দ্য ফিজিক্যাল অ্যান্ড সাইকোসোশ্যাল কমপ্লিকেশন। এখন ইফেক্টস অফ ইনফেকশন, যে ধরনের ইনফেকশনে যেমন একটা ডেন্টাল ক্যারিজের ইনফেকশন হতে হতে দেখা গেল আমার পুরো দাঁতটাই আলটিমেটলি লস্ট হয়ে দেখা যায় যে আমাদের জেনারেল হেলথকেও এফেক্ট করতে পারে। কাজেই সেই ইনফেকশনকে যদি আমি রিমুভ করতে পারি তাহলে কিন্তু আমার আদার্স ডিজিজকে আমি ইজিলি কন্ট্রোল করতে পারছি। এই জন্য যে ফিজিক্যালি আমি অন্য ডিজিজ কন্ট্রোল করতে পারছি এবং সাইকোসোশ্যাল কমপ্লিকেশনও আমি দূর করতে পারছি। সাইকোসোশ্যাল যেমন আজকে যে লোকটা দাঁতের ব্যথায় কাতর, সে যদি ব্যথা না কমে সে পারিবারিকভাবে বা তার সোসাইটিতে কিন্তু সে অ্যাকসেপ্টেবল হতে চাইলেও সে হতে পারে না, কারণ সে নিজেই তখন আরেকজনের সঙ্গে ইন্টারাকশনে যেতে পারে না। কাজে সেই কমপ্লিকেশনকে দূর করার জন্য আমাদেরকে ইনফেকশন অ্যাজ ওয়েল এজ দ্য আমাকে ওই ডিজিজটাকে কন্ট্রোল না করতে পারলে তারা এই কমপ্লিকেশনের মধ্যে পড়ে যায়। সেই কমপ্লিকেশনকে দূর করার জন্য আমাকে ইনফেকশনকে দূর করতে হবে। ইনফেকশন দূর করতে পারলেই আদার জিনিসকে আমরা কন্ট্রোল করতে পারো। আর একটা জিনিস হচ্ছে যে ফিনান্সিয়াল বার্ডেন টু দ্য কমিউনিটি। যদি আমরা ডিজিজকে ইজিলি কন্ট্রোলে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু তার ডিজিজ বার্ডেন আর এই ফিনান্সিয়াল বার্ডেনটা কিন্তু কমে আসবে। অর্থাৎ যদি তার ডিজিজটাকে আমরা প্রোগ্রেস করতে না দিই তাহলে তো ডিজিজ পিছনে তার খরচ হবে না। অতএব আমি তাকে ডিজিজ রিডিউস করে, কন্ট্রোল করে অথবা ডিজিজ ফ্রি করে আমি তার ফিনান্সিয়াল বার্ডেনটাকে কমাতে পারি। একটা লোকের যদি পারিবারিকভাবে একজনের ফিনান্সিয়াল বাজেট বা বার্ডেন আমরা কমাতে পারি, আলটিমেটলি কিন্তু এটা আমাদের কমিউনিটিতে যায়, কমিউনিটি থেকে নেশন পর্যন্ত আমাদের এই ফিনান্সিয়াল বার্ডেনটা কমে আসবে। তাহলে কন্ট্রোল অ্যাক্টিভিটিস আমরা কিভাবে করতে পারি? কন্ট্রোলের মধ্যে আমাদের প্রথম হচ্ছে যে ফার্স্ট যে কোনো ডিজিজের প্রথমে এটা আসতে হয় নিচ থেকে। যেমন প্রথম হলো extinction, that is the specific infectious agent to longer exist in nature or in the laboratory. কিছু কিছু ইনফেকশাস এজেন্ট আছে যেগুলো আমাদের এই এনভায়রনমেন্টেই আছে এবং আরও কিছু জিনিস আছে যে আমাদের ল্যাবরেটরিতে রিজার্ভ করা আছে ফর স্টাডি পারপাস। সেইখান থেকে লিক করে কিন্তু আমরা যদি ওই জায়গাটাকে ওই ল্যাবরেটরিটাকে যদি স্পেসিফিকভাবে আমরা প্রোটেকশনে রাখতে পারি তাহলে কিন্তু একটা কন্ট্রোল অ্যাক্টিভিটিস আমরা কনফার্ম করতে পারবো। ইরাডিকেশন, টার্মিনেশন অফ অল ট্রান্সমিশন অফ ইনফেকশন। একটা জিনিস মনে রাখতে হবে, ইরাডিকেশন অ্যান্ড এলিমিনেশন, এই দুইটা জিনিস আমাদের রাখতে হবে মাথায়। সেটা হচ্ছে যে টার্মিনেশন অফ অল ট্রান্সমিশন অফ ইনফেকশন, দ্যাট ইজ ইরাডিকেশন। যে ডিজিজটার কোনো বিষয় এখন যেমন আমরা বলতে পারি ইরাডিকেশন, পোলিওমাইলাইটিস ইজ ইরাডিকেটেড অলমোস্ট, কিন্তু এলিমিনেশন নয়। এলিমিনেশন হচ্ছে যার রুট থেকে ডিজিজ যদি জিরো পজিশনে চলে যায় তখন আমরা বলবো এটাকে এলিমিনেশন। আর কন্ট্রোল হচ্ছে যে সব কিছুই থাকবে কিন্তু উইদিন দ্য ক্যাপাসিটি, within our range. There is a public policy intervention that restricts the circulation of an infectious agent beyond the level that would result from spontaneous individual behaviors to protect against infection. অর্থাৎ কন্ট্রোল হচ্ছে যে আমার নিজে এই ডিজিজটাকেই আমি কন্ট্রোলে রাখবো, যে আমার ক্যারিজ বাড়তে দিব না, যতটুকু আছে সেখান থেকেই যেন ফার্দার অ্যাগ্রাভেট না করে। দ্যাট ইজ দ্য হচ্ছে আমাদের কন্ট্রোল মেজার। এলিমিনেশন, ইরাডিকেশন, এক্সটিংশন, দিজ আর দ্য থিংস। আমাকে কন্ট্রোল অ্যাক্টিভিটিস যদি করতে হয় তাহলে আমাকে প্রথম কন্ট্রোল করতে হবে এক্সটিংশনে, যেখানে আমার যে ল্যাবে যে ব্যাকটেরিয়া ভাইরাস যে কালচারগুলো করা হচ্ছে সেখান থেকে যেন কোনো অবস্থায় সেটা বাইরে এসে কোনো রকম ট্রান্সমিশনে অংশ নিতে না পারে। আর ইরাডিকেশন হচ্ছে যে ট্রান্সমিশন অফ ইনফেকশনটাকে যেন কোনোভাবে সে আর প্রসিড করতে না পারে। দেন এলিমিনেশন, আমরা চেষ্টা করবো সেই ডিজিজটা একদম জিরো পজিশনে নিয়ে যাওয়া, দ্যাট ইজ দ্য এলিমিনেশন।
এলিমিনেটেড ডিজিজ যেমন আমাদের 6টা টিকার মাধ্যমে কিন্তু অনেকগুলো ডিজিজ ইরেডিকেটেড হয়েছে, বিশেষ করে গুটি বসন্তকে বলা যায়। তারপর হলো কন্ট্রোল, আমরা যে নিজেরা ওই স্পেসিফিক প্রোটেকশন, তারপরে প্রমোশন, ইন আর্লি ডায়াগনোসিস অ্যান্ড কন্ট্রোলের মাধ্যমে আমরা কন্ট্রোল করে একটা ডিজিজকে কন্ট্রোল মেথডে আমরা ডিজিজটাকে রাখতে পারবো, যে ডিজিজ প্রসিড করবে না, আমাদেরকে হ্যাম্পার করবে না, অ্যাজ ওয়েল এজ আমাদের ফিনান্সিয়াল বার্ডেনকেও ক্ষতিগ্রস্ত করবে না। তাহলে পাবলিক হেলথ অ্যাপ্রোচ টু ডিজিজ কন্ট্রোল, আমরা কিভাবে পাবলিক হেলথ অ্যাপ্রোচে ডিজিজ কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ডিফাইন দ্য প্রবলেম। আমার কোন প্রবলেম, আমি কিসের ভিত্তিতে কন্ট্রোলে যাব, কিসের ভিত্তিতে ইরেডিকেশন যাব, কিসের ভিত্তিতে এলিমিনেশন যাব, কিসের ভিত্তিতে আমি কন্ট্রোল করব, সেটা হচ্ছে যে ফার্স্টে প্রবলেম। এই প্রবলেমটাতে আমার কি ধরনের প্রবলেম, বাংলায় যদি বলি কষ্ট, ইংলিশে বলবো কস্ট, অর্থাৎ আমার কষ্টের সঙ্গে কি পরিমাণ অর্থনৈতিক এই সংযোগ আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেন মরবিডিটি, কি পরিমাণ লোক অসুস্থ হতে পারে, কি পরিমাণ লোক, এটা আমার মৃত্যুর হার কেমন, কিভাবে অসুস্থতার হার কেমন, সেই জিনিসটুকু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কিন্তু আমি একটা কন্ট্রোল মেজারে প্রোগ্রাম হাতে নিতে পারবো। আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আইডেন্টিফাই দ্য রিস্ক ফ্যাক্টরস। আমি যেখানে বলছিলাম যে দুইটা রিস্ক ফ্যাক্টর আছে, ওয়ান ইজ দ্য মডিফাইবল অ্যান্ড ইজ নন মডিফাইবল। ঠিক সেইভাবে যদি চিন্তা করি যে আমাদের সে মডিফাইবল বা নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরকে আইডেন্টিফাই করা, এটা হতে পারে জেনেটিক, হতে পারে বিহেভিয়ার, হতে পারে এনভায়রনমেন্টাল, হতে পারে সোশিও ইকোনমিক, হতে পারে, যে আমাদের যে ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো যে যে ডিজিজের জন্য প্রয়োজন মানে প্রযোজ্য, সেইগুলিকে আইডেন্টিফাই করা, প্রপারলি আইডেন্টিফাই করে তারপরে আমাকে সেই ওই মানে প্রপার আইডেন্টিফিকেশন পরে তার উপরে ইন্টারভেনশন দেওয়া, দ্যাট ইজ ইন্টারভেন দ্য। কারণ ইন্টারভেনশন যখন করতে যাব তখন অবশ্যই একটা পলিসি মেনটেন করতে হবে, আমি কিভাবে ইন্টারভেন করব, কি প্রোগ্রামের মধ্যে করব, কি ট্রিটমেন্ট দিয়ে আমরা ইন্টারভেন করব, এটা কি প্রোটেকশন দিয়ে করব, নাকি আমি ওষুধ দিয়ে করব, নাকি আমি কমিউনিটি লেভেল একটা প্রোগ্রাম থ্রো করে করব, নাকি আমি মাস মিডিয়াকে ইউজ করব, নাকি প্রপার কমিউনিকেশন স্কিলনেস দিয়ে করব। এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কন্ট্রোল মেজারে যখন যাব। দেন ইভালুয়েট দ্য ইন্টারভেনশন, শুধু তো আমি এইটুকু করলাম, তারপরে ইন্টারভেনশনটা আমার প্রপারলি হচ্ছে কিনা, আমার প্রসেসটা ঠিক আছে কিনা, আমি যোগাযোগটা ঠিক আছে কিনা, যে আমি একটা প্রজেক্ট হাতে নিলাম, সেই প্রজেক্টটা দিয়ে আমি একটা ডিজিজ প্রোটেকশনের জন্য আমি স্টেপ নিলাম, স্টেপের যে প্রসিডিউরাল প্রসেসে কোনো রকম ইন্টারভেনশন মানে ব্যত্যয় ঘটলো কিনা, আমি যে ইন্টারভেনশন দিলাম তার ইম্প্যাক্টটা কি, এটা কি পজিটিভ ইম্প্যাক্ট না নেগেটিভ ইম্প্যাক্ট। অবশ্যই আমরা চাবো পজিটিভ ইম্প্যাক্ট, মানে ডিজিজটাকে কন্ট্রোল করা, রিডিউস করা, অথবা ইলিমিনেট করা, অথবা ইরেডিকেট করা। তাহলে আমার ইন্টারভেনশনাল প্রসেসে গিয়ে আমাকে চিন্তা করতে হবে যে কি প্রসেসে আমি ওভারঅল এটাকে ইন্টারভেনশন দিচ্ছি। তাহলে আমাকে আবার চিন্তা করতে হয় যে ফার্স্ট আমাকে প্রবলেম আইডেন্টিফিকেশন করতে হবে, রিস্ক ফ্যাক্টর দেখতে হবে, প্রবলেম পেলাম, প্রবলেমটা কেন হলো, সেই কেন হলো রিস্ক ফ্যাক্টর দেখলাম, বা পজিটিভ এজেন্ট পজিটিভ ফ্যাক্টর দেখলাম। দেখার পরে আমি আর্লি ডায়াগনোসিস করার জন্য কিভাবে ইন্টারভেনশন দেবো, কি পলিসি মেনটেন, কি পলিসি অ্যাপ্লাই করব, কি প্রোগ্রাম নেব, কি ট্রিটমেন্ট দিব, এবং এই ট্রিটমেন্ট দেওয়ার পরে ইম্প্যাক্টটা কি, অর্থাৎ আউটকামটা কি পাবো, যে আমি একটা ভালো জিনিস পেলাম না খারাপ জিনিস পাবো। অবশ্যই আমরা এখানে চিকিৎসা দিব যাতে একটা ভালো জিনিস, আমরা আউটকামটা যেন ভালো আসে, অর্থাৎ ওভারঅল আমরা ডিজিজটাকে কন্ট্রোল করতে পারি। তাহলে কন্ট্রোল অফ ইনফেকশাস ডিজিজ যদি আমরা বলতে চাই, তাহলে 4টা সি, দেয়ার আর দ্য 4 সি ইজ রেসপন্সিবল টু কন্ট্রোল এ ডিজিজ। এরকম কেস, কন্ট্যাক্ট, ক্যারিয়ার্স অ্যান্ড কমিউনিটি। এই 4টা সিকে যদি আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি, তাহলেই কিন্তু আমাদের ডিজিজ ইজিলি উই ক্যান কন্ট্রোল অর ইরেডিকেট অর ইলিমিনেশন, যাই যেভাবেই আমরা যাই না কেন করতে পারবো। কেস যদি বলি, প্রথম সি কেসেস, অর্থাৎ কেস মানেই যে ডিজিজটা দেখবো সেটা ডায়াগনোসিসটা কি, নোটিফিকেশনটা কি, আইসোলেশনটা কি, ডিজিজটাকে কিভাবে ডিজিজমেন্ট করব, ট্রিটমেন্টটা কি দেবো, ফলো আপ কি হবো, এবং তাকে কিভাবে রিহেবিলিটেট করব, রিলিজ কিভাবে তাকে রিলিজ করব। কন্ট্যাক্ট, এই যে প্রথম থেকে আমি বলি যে একটা অবজারভেশনাল বিষয় থাকে, যে আমি কিভাবে অবজার্ভ করছি, এই অবজারভেশনের মধ্যে
আমার ডায়াগনোসিস অবজারভেশন, আমার নোটিফিকেশন অবজারভেশন, আইসোলেশন অবজারভেশন, ডিজিগনেশন অবজারভেশন, ট্রিটমেন্ট অবজারভেশন, ফলো আপ, এটাও একটা অবজারভেশন। এবং সেখানে যে আমি পেশেন্টকে রিলিজ দিলাম, সেই রিলিজ দেওয়ার পরে ফার্দার সে আবার ডাক্তারের কাছে আসলো কিনা সেটার একটা থরো অবজারভেশন আমাদের লাগবে, যেটাকে বলি ইভালুয়েশন অ্যান্ড মনিটরিং। তাহলে আমাদের কন্ট্যাক্ট করতে হলে এই জিনিসগুলোর ভিত্তি করে কন্ট্যাক্ট করতে হবে। কেরিয়ার, এর মাঝে থেকে ডিটেকশন করতে হবে দোজ হুজ আর কেরিয়ার। কিছু ডিজিজ আছে কেরিয়ার, কিছু আছে সাফারার। আমাদেরকে ওই জিনিসগুলো চিন্তা করতে হবে যে কারা কেরিয়ার, কারা সাফারার। যদি কেরিয়ার থাকে তাহলে তা আমাদের কন্ট্রোল মেজার হবে একরকম, যদি সাফারার থাকে তাদের কন্ট্রোল মেজার হবে একরকম। দ্যাট ইজ যখন কমিউনিটিতে আমরা যাব, কি দেবো, এপিডেমোলজি, অর্থাৎ কোনটা প্রিভিলেন্স ইনসিডেন্স কত, ইনভেস্টিগেশন ঠিক মতো হচ্ছে কিনা, এবং সেই ইনভেস্টিগেশন কন্টেনমেন্ট গুলা ঠিক মতো আমরা প্রপারলি অ্যাপ্লাই করতে পারছি কি না। দ্যাট মিনস কন্ট্রোল করতে গেলে আমাদেরকে কেস, কন্ট্যাক্ট, কেরিয়ার অ্যান্ড কমিউনিটি, এই চারটা জিনিসকে মাথায় ভালো করে রাখতে হবে। দেন এত কিছু করার পরে ইভালুয়েশন অফ কন্ট্রোল। এই যে কন্ট্রোল করলাম, এই কন্ট্রোলের ইভালুয়েশনটা কি হবে? রেজাল্টস আর কম্পেয়ার্ড উইথ দ্য ইন্টেন্ডেড অবজেক্টিভ, সিম্পলি দ্য অ্যাসেসমেন্ট অফ হাউ ওয়েল এ প্রোগ্রাম ইজ পারফর্মিং। এর আগে যে তোমাদেরকে একটা ফ্লো চার্ট দেখানো হলো যে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সেই জিনিসটা করে ফাইনালি আমরা কিভাবে তাকে ইভালুয়েট করব, শুড অলওয়েজ বি কনসিডার্ড ডিউরিং দ্য প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন স্টেজের প্রত্যেকটা স্টেজকে আমার ফলো করতে হবে এবং সেটার প্রপারলি অবজারভেশন করতে হবে, মনিটরিং করতে হবে। মে বি ক্রুশিয়াল ইন আইডেন্টিফাইং দ্য হেলথ বেনিফিট, ডিরাইভ ইম্প্যাক্ট অন মরবিডিটি, মর্টালিটি, সিকিউর পেশেন্ট স্যাটিসফ্যাকশন। আমি মরবিডিটি, মর্টালিটি দেখলাম, তারপর আমাদের পেশেন্ট স্যাটিসফ্যাকশনও দেখতে হবে, কারণ পেশেন্ট তোমার প্রতি স্যাটিসফাইড কিনা। তোমার এই কথাগুলো, যে জিনিসগুলো আমরা তাদেরকে ইন্টারভেনশনের জন্য দিচ্ছি, সেগুলো তাদের মনোপুত কিনা, সেই জিনিসটুকু আমাদেরকে বুঝে আনতে হবে। দ্যাট ইজ দ্য মেবি দ্য ক্রুশিয়াল আইডেন্টিফাইং দ্য হেলথ বেনিফিটস। যে হেলথ বেনিফিটস গুলো কি আছে সেগুলো তাদেরকে সচেতন করে তোলে সেই বিষয়ে। দেন ইভালুয়েশন ক্যান বি ইউজফুল আইডেন্টিফাইং পারফরমেন্স ডিফিকাল্টিস, অর্থাৎ আমাকে ইভালুয়েশন করার সময় যে ধরনের কোথায় কোথায় ডিফিকাল্টিস আছে, কোথায় কোথায় প্রতিবন্ধকতা আছে, সেগুলোকে আইডেন্টিফাই করে ফার্দার স্টেপ নেওয়া। তারপরে জেনারেট দ্য ইনফরমেশন ফর আদার পারপাস, অর্থাৎ আমাদেরকে একটা ডেটা ব্যাংক তৈরি করা, যে এই পারপাসে আমি এই কারণে এই ধরনের আমি প্রিভেন্টিভ মেজার নিলাম, এই ধরনের কন্ট্রোল মেজার নিলাম, নেওয়ার পর দেখা যাচ্ছে আমার ফিডব্যাক এই আসলো, অর্থাৎ আমি আউটকামটা ভালো আসলো, তাহলে আমাকে সেগুলো ডাটা ব্যাংক হিসেবে প্রিজার্ভ করতে হবে টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন টু এ প্রবলেম, এক্সটেনশন অফ কন্ট্রোল অ্যাক্টিভিটিস, ট্রেনিং অ্যান্ড পেশেন্ট ম্যানেজমেন্ট এটসেট্রা। অর্থাৎ এগুলো করে ফার্দার পেশেন্ট ম্যানেজমেন্ট এগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো। তাহলে আমাদের যে নিত্য নৈমিত্তিক অ্যাক্টিভিটিজে কি করতে পারি? এখন ইম্পর্টেন্স অফ ইনফেকশন কন্ট্রোল ইন ডেন্টিস্ট্রি। এখন আমরা ইনফেকশন কন্ট্রোল এই ডেন্টিস্ট্রিতে কিভাবে করতে পারি? বোথ দ্য পেশেন্ট অ্যান্ড ডেন্টাল হেলথ কেয়ার পার্সোনেল ক্যান বি এক্সপোজ টু প্যাথোজেন। কারণ আমরা যখন এই কন্ট্রোলে যাব, যিনি কাজ করবেন তিনিও কিন্তু প্যাথোজেনের এক্সপোজে যাবে, আর রুগী নিজে তো এক্সপোজ হয়েই আসবে। কাজেই আমাদেরকে ওই ধরনের প্রাইমারি প্রোটেকশন, সেকেন্ডারি প্রোটেকশন নিয়ে সেই রোগী ট্রিট করতে হবে এবং তাকে ওইভাবেই মানে আরো ভালোভাবে প্রমোট করতে হবে। কাদেরকে প্রমোট করেছে? ডেন্টাল হেলথ কেয়ার পার্সোনাল, সে কিন্তু বেশি ভালনারেবল। কন্ট্যাক্ট কেন ভালনারেবল? হি অর শি ইজ কন্ট্যাক্ট উইথ ব্লাড, ওরাল অ্যান্ড রেসপিরেটরি সিক্রেশন। বিশেষ করে যে আমাদের করোনা সিচুয়েশন দেখা যে অ্যারোসল জেনারেটিং যে বিষয়গুলো আসছে, সেটা কিন্তু একটা বিশাল এই ডেট্রিমেন্টাল ইফেক্ট আমাদের ডেন্টিস্ট্রি প্রফেশনের উপর ফেলে দিয়েছে। সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে ইনফেকশন কন্ট্রোল আমাদের ডেন্টিস্ট্রিতে সবচেয়ে বেশি কেন? কন্ট্যাক্ট উইথ ব্লাড, ওরাল অ্যান্ড রেসপিরেটরি সিক্রেশন অ্যান্ড কন্টামিনেটেড ইকুইপমেন্ট অকার্স। আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি সেগুলো তো কন্টামিনেটেড হয়। তারপর হলো প্রপার প্রসিডিউর ক্যান প্রিভেন্ট ট্রান্সমিশন অফ ইনফেকশাস অ্যামং দ্য পেশেন্ট অ্যান্ড ডেন্টাল হেলথ কেয়ার পার্সোনেল। ডেন্টাল হেলথ কেয়ার পার্সোনেলের মধ্যে আমরা ডক্টর himself as well as dental hygienist, technician, technologists, each and everybody are involved in a dental
অফিস অর ডেন্টাল ক্লিনিক। তাহলে এলিমেন্টস অফ স্ট্যান্ডার্ড প্রিকশন আমরা কি হতে পারি? এবার আসো আমরা কিভাবে এই প্রোটেকশনগুলো আমরা নিতে পারি। হ্যান্ড ওয়াশিং, ইউজ অফ গ্লোভস, মাস্ক, আই প্রোটেকশন অ্যান্ড গাউন, পেশেন্ট কেয়ার ইকুইপমেন্ট, এনভায়রনমেন্টাল সারফেস, ইনজুরি প্রিভেনশন। কারণ আমাদের এই ডেন্টাল চেয়ারে each and every moment is responsible to contaminate patient to doctor or even doctor to patient। তাহলে আমরা সেগুলো কিভাবে দূর করতে হবে? যে প্রতিবার রুগী যখন তোমার চেয়ারে শুবে, সে মাউথ ওয়াশ করে শুবে। আমি যখন হাত দিতে যাব, অবশ্যই হ্যান্ড ওয়াশিং আফটার ইচ অ্যান্ড এভরি ওয়ান পেশেন্ট আমাকে হ্যান্ড ওয়াশিং করতে হবে প্রপারলি, গ্লোভস ইউজ করতে হবে, মাস্ক ইউজ করতে হবে, আই প্রোটেকশন অ্যান্ড গাউন, সো দ্যাট এই দ্য এলিমেন্টস যদি আমরা এই সমস্ত জিনিসগুলির সঙ্গে না রাখি, তাহলে আমাদের এই প্রোটেকশন বলি, প্রিভেনশন বলি, কোনোভাবেই ডিজিজ কন্ট্রোল করতে পারবো না। এই জন্য আমাদেরকে এই এলিমেন্টগুলি সব সময় স্টেরাইল পজিশনে আমাদের হাতের কাছে রাখতে হবে। এখন কন্টেন্টস অফ প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি। What are the contents? Most of the oral disease are not life threatening. Most of the oral disease are not life threatening, but some are life threatening. The high prevalence of some oral disease, mainly আমরা কি বলি, dental caries and gingivitis is the high incidence or prevalence of these some oral disease are caries and gingivitis. The consequences of oral disease, আরেকটা এটার কনসিকুয়েন্সে কি পাই? পেইন অ্যান্ড ডিসকমফোর্ট, স্পেশালি ডিউ টু সাম রিস্ক ফ্যাক্টর। মানে যে কোনো ডিজিজ আলোচনা করতে গেলেই একটা হলো পজিটিভ ফ্যাক্টর আর একটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এই দুইটা জিনিসই আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আসবে ফিনান্সিয়াল বার্ডেন অফ ওরাল ডিজিজ অন দ্য কমিউনিটি, অ্যাজ বিকজ ডেন্টাল ডিজিজ হ্যাভ বিন কনসিডার্ড অ্যাজ দ্য ফোর্থ মোস্ট এক্সপেন্সিভ টু ট্রিট। অর্থাৎ ডেন্টাল ট্রিটমেন্টটা হচ্ছে ফোর্থ এক্সপেন্সিভ ট্রিটমেন্ট ইন দি ওয়ার্ল্ড। এই আমাদের এই ইন দি ওয়ার্ল্ড ইট ইজ দ্য ফোর্থ এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। যে ডেন্টাল ট্রিটমেন্টটা যে অনেক সময় বলে না যে ডেন্টাল ট্রিটমেন্ট অনেক খরচ, আসলে এই খরচটাও অন্যান্য ডিজিজের সাথে এটা 4 নাম্বার আপাতত বলা হচ্ছে, এটা ফোর্থ মোস্ট এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। তারপরে কন্টেন্ট অফ প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রিতে আমরা কি পাই? সেখানে কিছু প্রিন্সিপাল অফ প্রিভেনশন, সেটা হচ্ছে ওরাল ডিজিজ অ্যান্ড কন্ডিশন অফ পাবলিক হেলথ কনসার্ন। আমাদেরকে বারবার রিভিউ করতে হবে যে ওই মনিটরিং ইপিডেমিওলজিটাই ঠিক মতো জানতে হবে যে কোন ডিজিজটার প্রিভিলেন্স বেশি, কোনটার ইনসিডেন্স বেশি, কোনটা আমাদের এই সোসাইটিতে এই বেশি ক্ষতির প্রভাব ফেলছে, সেগুলো দেখতে হবে। তারপরে যখনই দেখা যাচ্ছে যে আমাদের প্রিভিলেন্স অফ ডেন্টাল ক্যারিজ বেশি, তখন ডেন্টাল ক্যারিজ প্রিভেন্ট করার এই কিছু প্রোগ্রাম হাতে নিতে হবে। তারপর পেরিওডন্টাল ডিজিজ, দ্যাট ইজ জিঞ্জিভাইটিস যদি থাকে, সেটার আমরা কিভাবে প্রিভেন্টিভ মেজার নিতে পারি। নাও ইট ইজ দ্য টাইম টু এভিডেন্স বেসড প্রিভেন্টিভ ডেন্টাল কেয়ার। যে আমাদের প্রত্যেকটা জিনিসের কি এভিডেন্সের জন্য হচ্ছে, সেই এভিডেন্স বেসড প্রিভেন্টিভ ডেন্টাল কেয়ার। অর্থাৎ আমি যদি এভিডেন্সটা ধরতে পারি, তাহলেই আমি আমার ডেন্টাল কেয়ার আরো ইজিলি ডেন্টাল কেয়ার নিতে পারো। তারপর প্রিন্সিপাল হেলথ এডুকেশন। হেলথ এডুকেশন যতগুলো প্রিন্সিপাল আছে, আমরা এখন ইন্ডিভিজুয়ালি যদি বলি, হেলথ এডুকেশনে দেয়ার আর 10 to 12 প্রিন্সিপাল ইজ দেয়ার। সো প্রত্যেকটা প্রিন্সিপালকে আমার এই ফলো করতে হবে এবং সেই অনুপাতে আমাদের কাজ করতে হবে। দ্য প্রোটেকশন অফ ওরাল হেলথ প্রমোশন অ্যান্ড অ্যানালাইসিস অফ হেলথ এডুকেশন অ্যান্ড ওরাল হেলথ প্রমোশন ইনিশিয়েটিভ। আমাদের এই ক্ষেত্রে ওরাল হেলথ এডুকেশন অ্যান্ড ওরাল হেলথ প্রমোশন আরো রাইজ করতে হবে। তাহলে কন্টেন্টস অফ প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রিতে আমরা কি পাবো? প্রিভেন্টিভে পাবো ব্রাশিং, ডেন্টাল ডেভেলপমেন্ট, ফ্লসিং, ফ্লোরাইড, ওরাল হ্যাবিট, অর্থোডন্টিস, প্রোসোডন্টিস, তারপর প্যারেন্ট ইনভলভমেন্ট, প্রপার ডায়েট, সিলেন্টস অ্যান্ড অলমোস্ট আমাদের স্পোর্টস সেফটি। বিশেষ করে আমাদের ডেন্টালের একটা বড় ফ্যাক্টর হয় স্পোর্টসে, কারণ খেলতে গিয়ে আঘাতজনিত কারণে আমাদের মুখমণ্ডলের সমস্যা হয়। তারপরে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আছে, এখানে আরো কিছু জিনিস আমাদের মেজার নেওয়া যেতে পারে। যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য আমরা কিভাবে প্রোটেকশন নিতে পারি, সেই জিনিসগুলো আমাদের বোঝাতে হবে। তারপরে
আর মূলত আমরা যেটা করি ওরাল হেলথ কেয়ারের জন্য ব্রাশিং অ্যান্ড ফ্লসিং উইথ অর উইদাউট ফ্লোরাইড, আমরা ব্রাশিং এবং ফ্লসিং যদি প্রপারলি করি তাহলে কিন্তু ডেন্টাল ক্যারিজ প্রিভেন্সকে আমরা অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারবো। তারপর আরেকটা জিনিস আমরা বলি যে ওই প্যারেন্ট ইনভলভমেন্ট, অনেক ক্ষেত্রে বাবা মা বা এরা কিন্তু একটা ভালো রোল প্লে করে ডেন্টাল ক্যারিজের জন্য, যে বাচ্চাদের প্রতি কেয়ার না নেওয়া। যদি বাচ্চার বাবা মা কেয়ার না নেয় তাহলে দেখা যায় সেই বাচ্চাদেরও ওই ডেন্টাল ক্যারিজ প্রিভেন্স বেড়ে যায়। অতএব বাচ্চার বাবা মাকে আমাদের হেলথ এডুকেশন দেওয়ার প্রয়োজন পড়ে। সেই হিসেবে আরেকটা জিনিস হচ্ছে প্রপার ডায়েট। কোন ধরনের খাবারে ক্যারিজ প্রিভেলেন্স বাড়ে, কোন ধরনের খাবারে আমাদের ওরাল হাইজিন নষ্ট হয়, সেই জিনিসগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। তারপরে তো আমরা সিলেন্ট ইউজ করতে পারি, যে এই সেকেন্ডারি প্রিভেনশনে আমরা ওই কি বলে সিলেন্ট ইউজ করি। তারপরে স্পোর্টস ইঞ্জুরি, আরটিএ, এটসেট্রা এটসেট্রা। তারপরে আর কি হতে পারে, চিউ মোর ইজিলি, যাতে আমরা এমনভাবে করতে পারবো যাদের চিউইং মানে চাবানোর শক্তিটা যেন তারা ভালোভাবে পায়। গেইন মোর নিউট্রিয়েন্ট ফ্রম দ্য ফুডস, অর্থাৎ যে খাবারগুলো দিব সেখান থেকে যেন তারা নিউট্রিশাস ফুড কাজ যেন বেশি পায়, এবং সেই নিউট্রিয়েন্টটা যেন মাইক্রোনিউট্রিয়েন্ট হোক, ম্যাক্রোনিউট্রিয়েন্ট হোক, সেগুলো যেন তার বডিতে সিস্টেমিক্যালি কাজ করে তার ডিজিজ প্রিভেলেন্সকে কমিয়ে আনে। লার্ন টু স্পিক মোর কুইকলি অ্যান্ড ক্লিয়ারলি, যেন আমাদের আরেকটা প্রবলেম হয়, কথা বলতে গিয়ে উচ্চারণগত কিছু সমস্যা হয়, যেখানে যদি ওরাল হাইজিন বা ডেন্টাল আর্চ এর লেন্থ সবকিছু যদি আমরা প্রপারলি মেনটেন করতে পারি তাহলে তার স্পিক খুব সুন্দরভাবে সে উচ্চারণ করতে পারে, খুব ভালোভাবে কথা বলতে পারে। সেই বিষয়টুকু আমাদের চিন্তা করতে হয়। হ্যাভ কনফিডেন্স ইন দেয়ার অ্যাপিয়ারেন্স, দেন হ্যাভ এ বেটার চান্স অফ জেনারেল হেলথ ডিজিজ ইন দি মাউথ ক্যান এন্ডেঞ্জার দ্য রেস্ট অফ দ্য বডি। কারণ মুখের মাধ্যমে যে একটা জিনিস আমরা সবসময় বলে থাকি যে ওরাল ক্যাভিটি, ওরাল হেলথ ইজ দ্য গেট টু দ্য জেনারেল হেলথ। অর্থাৎ আমরা যদি ওরাল হেলথকে প্রপারলি মেনটেন করতে পারি তাহলে আমরা অনেকগুলা সিস্টেমিক ডিজিজ থেকে নিজেকে রক্ষা করতে পারি। এখন যেমন একটা উদাহরণ বলা যায় যে ডেন্টাল ক্যারিজ হলো, সেই ক্যারিজ দিয়ে ইনফেকশন হয়ে আলটিমেটলি ব্লাড স্ট্রিমে গিয়ে ব্যাকটেরিয়া ব্লাড স্ট্রিমে গিয়ে এন্ডোকার্টাইটিস ডেভেলপ করে আমাদের আদার্স অথবা ব্লাডে ইনফেকশন তৈরি করতে পারে। সেই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। রিকোয়ার লেস এক্সটেন্সিভ অ্যান্ড লেস এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, আমাদেরকে যত কম খরচে কম ব্যবস্থায় যেন চিকিৎসা দিতে পারি, সেটি হচ্ছে আমাদের প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রির মূল উদ্দেশ্য। প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি কখন শুরু করব? ডেন্টাল ক্যারিজ ইজ এ ইনফেকশাস ডিজিজ দ্যাট ক্যান বি প্রিভেন্টেড বাই সিম্পল ডিলিজেন্ট হোম কেয়ার। আমি যদি প্রপারলি হোম কেয়ার অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার ডেন্টাল এই যে ডেন্টাল ক্যারিজকে আমরা প্রিভেন্ট করতে পারি। দ্য হোম কেয়ার মে ভেরি ফ্রম রেগুলার ব্রাশিং অ্যান্ড ওরাল রিঞ্জিং। আমরা যে জিনিসটা বারবার বলি যে কুলি করো এবং ওরাল হাইজিন মেনটেন করো। আরেকটা জিনিস আমরা বলি যে মা মাকু, এই শব্দটা যদি মনে রাখো তাহলে মাজন মালিশ কুলি। এই তিনটা জিনিস কিন্তু আমরা অ্যাপ্লাই করলে আমাদের ওরাল হাইজিন মেনটেন করতে খুব সহজ হয়। অর্থাৎ মাজন মিন্স ব্রাশিং, মালিশ মিন্স গাম ম্যাসেজ, দেন কু মিন্স কুলি, অর্থাৎ আমাদের যতবার খাবো ততবার কুলি করব। মেবি ইটস নর্মাল ওয়াটার দিয়েও কুলি করতে পারো। আরেকটা জিনিস আমরা বলে থাকি যে ওয়ার্ম স্যালাইন রিঞ্জিং, অর্থাৎ হালকা গরম পানিতে লবণ দিয়ে কুলি করা। কারণ লবণের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইট ইজ ব্যাকটেরিসাইডাল অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকটেরিওস্ট্যাটিক। সো ওরাল ক্যাভিটিস যে ফ্লোরা, যে ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে সেগুলোকে এক হচ্ছে সে কিলো করতে পারে, কিলো করে অ্যাজ ওয়েল এজ কিছু ব্যাকটেরিস্ট্যাটিক হিসাবে কাজ করে। দ্য চাইল্ড গেটস ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস রিকোয়ার্ড ফর ওডোন্টোজেনেসিস ফ্রম দ্য মাদার্স ব্লাড স্ট্রিম ইন দি আর্লি লাইফ অফ দ্য ফার্স্ট ট্রাইমেস্টার অফ দ্য লাইফ। অর্থাৎ দ্য চাইল্ড গেটস ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস রিকোয়ার্ড মানে আমাদের যে ওডোন্টোজেনেসিস ডেন্টাল ফরমেশনের জন্য, টুথ স্ট্রাকচার ফর্মেশনের জন্য যে ধরনের মিনারেলগুলি লাগে সেগুলো কিন্তু মাদার্স ব্লাড স্ট্রিমের মাধ্যমে বাচ্চা পেয়ে থাকে। কখন? ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার অফ লাইফ। সো এই জন্য বলা হয় যে একটা মা কনসিভ করলে সেখান থেকেই তাকে আমাদের
ডেন্টাল ডেভেলপমেন্ট বা ওরাল ওরাল ডেভেলপমেন্টের জন্য মাকে সেখান থেকে আমাদের প্রিমোডিয়াল প্রিভেনশন দেওয়া শুরু হয়। তো পোস্টনেটাল কেয়ার বিগিনস ইমিডিয়েটলি আফটার বার্থ। এটা যখন বাচ্চা জন্ম নিল সেখান থেকেই বাচ্চার ওরাল হাইজিনের মেনটেন করার জন্য আমরা বলি যাতে তার টুথ ইরেপশনে কোনো সমস্যা না হয়। দ্য চাইল্ডস ওরাল ক্যাভিটি মাস্ট বি ক্লিন উইথ এ ক্লিন ওয়েট গজ। এটা বলি যে বাচ্চা হওয়ার পরে তার মাড়িগুলো যেন হালকা এই কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে যেন তার মাড়িগুলি পরিষ্কার করে দেওয়া হয়। মোস্ট অফ দ্য চিলড্রেন আনএবল টু ব্রাশ ইফিসিয়েন্টলি টিল দ্য এজ অফ 8 years। হ্যাঁ, জেনারেলি আমাদের বাচ্চাদের যেটা আমরা দেখি যে অন্তত 8 বছর বয়স পর্যন্ত বাচ্চারা ভালোভাবে ব্রাশ করতে পারে না। সেই জন্য বাবা মাকে অথবা কেয়ার গিভার যিনি থাকেন তাকে দিয়ে সে প্রপারলি যেন ব্রাশ করাতে পারে সেই বিষয়টাকে অবহিত করা। ব্রাশিং অ্যাট নাইট আফটার দ্য লাস্ট মিল অ্যান্ড আফটার ব্রেকফাস্ট। এই যে রাত্রে খাওয়ার পরে এবং ঘুম থেকে উঠে নাস্তার পরে এই 2 বেলা যেন প্রপারলি এই পেস্ট ব্রাশ দিয়ে প্রপারলি ব্রাশিং করবে, ব্রাশিংটা যেন প্রপারলি হয়। দ্য পেশেন্ট ইজ অলসো কশনড এগেইনস্ট দ্য নার্সিং ক্যারিজ কজড অ্যাজ দ্য রেজাল্ট অফ বোটল ফিডিং। আরেকটা জিনিস আমাদের বলতে হয় যেন বাচ্চাদেরকে বোটল ফিড অ্যাটলিস্ট যেন না করানো। এক্সক্লুসিভ যদি ব্রেস্ট ফিডেড হয় তাহলে দ্যাট ইজ গুড, কিন্তু বোটল ফিডিং করতে গেলে আমাদের চিন্তা করতে হবে তার ওরাল ক্যাভিটি ক্লিনিংটা ঠিক সেইভাবেই করতে হবে। যদি বোটল ফিড করায় তাহলে প্রতিটা বোটল ফিডের পরে যেন তার ওরাল ক্যাভিটি নিট অ্যান্ড ক্লিন বা ওরাল ক্যাভিটি ঠিকমতো ওরাল হাইজিনটাকে মেনটেন করানোর ব্যবস্থা করতে হবে। It is true that the milk has cariogenic potential, but actual fact of the problem lies with the prolonged and frequent on-demand feeding. এটা আমরা জানি যে দুধ যে আমরা বাইরে থেকে যে দুধটা দিই এটা ক্যারিওজেনিক, কিন্তু সেটাকে যদি আমরা প্রপারলি মেনটেন করি, তার ফ্রিকোয়েন্সি কমিয়ে আনতে পারি, তার ইউজেসটা যদি ঠিক মতো করতে পারি, তাহলে কিন্তু আমরা ফিডিং প্রসেসেও আমরা প্রিভেন্টিভ মানে ডেন্টাল ক্যারিজ প্রিভেনশন বা ওরাল হাইজিন মেনটেনের জন্য একটা স্টেপ নিতে পারি। Warning the kissing should be avoided as studies show that the bacteria, কারণ আমরা আরেকটা জিনিস দেখি যে বাচ্চাদেরকে খুব আদর যত যে আদর করা হয় সে আদরটাও যেন আমরা দেখে শুনে করি, অর্থাৎ সেখান থেকেও কিন্তু ব্যাকটেরিয়ার মানে মানে এই ট্রান্সমিশন হওয়ার একটা সুযোগ থাকে। আরেকটা তো জেনেটিক ফ্যাক্টর আছে, এটা সবাই জানে যে জেনেটিক ফ্যাক্টরকে আমরা ঠিক সেইভাবে এই কি বলে প্রিভেন্ট করা একটু দুরূহ ব্যাপার, যে কারণে জেনেটিক ফ্যাক্টরগুলোকে মাথায় এনে চিন্তা ভাবনা করতে হবে। দ্য চাইল্ড ফার্স্ট ডেন্টাল চেক আপ শুড বি অ্যাট 6 months of age ডিউরিং দ্য ইরেপশন অফ দ্য ফার্স্ট মিল্ক ডেসিডুয়াস টুথ। অর্থাৎ প্রথম দাঁত মুখে ওঠার সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে যাওয়া অত্যন্ত জরুরি। যে ফার্স্ট ডেন্টাল চেক আপ শুড বি অ্যাট 6 months, কারণ 6 মাস বয়সেই বাচ্চাকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ তখনই তার মুখে প্রথম দাঁত উঠে আসে এবং সেই দাঁত ওঠার সঙ্গেই কিন্তু আমাদের ওরাল হাইজিনের যে ফুডিং বলি যাই খাই না কেন যাই মুখে নেই না কেন সেগুলোর সঙ্গে একটা ওই ডেন্টাল ক্যারিজ বা ওরাল জিঞ্জিভাইটিস হওয়ার একটা প্রবণতা দেখা যায়। সেই জন্য দাঁত ওঠা মাত্রই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং প্রতি 6 মাস অন্তর অন্তর ডাক্তারকে ভিজিট করা দরকার। রিভিউ ডেন্টিস্ট্রি বিগিনস উইথ দ্য ফার্স্ট টুথ, ভিজিট টু পেডিয়াট্রিশিয়ান ইফ নেসেসারি। শুধু যে ডেন্টিস্টের কাছে যাবে, একদম পেডিয়াট্রিশিয়ানের কাছে যাওয়ার দরকার পড়তে পারে যখন প্রথম দাঁতটা আসে। সুনার দ্য ডেন্টাল ভিজিট দ্য বেটার দ্য চান্স অফ প্রিভেন্টিং ওরাল অ্যান্ড ডেন্টাল ডিজিজ। দ্য পেডিয়াট্রিশিয়ান শুড ডু অ্যান ওরাল এক্সাম at the 6 months to identify the problems early। 6 মাসের মাথায় যদি একটা বাচ্চার ওরাল ক্যাভিটি এক্সামিন করা হয় তাহলে তার যে কোনো ডিজিজ ইজিলি, দ্যাট ইজ আমরা বলি যে আর্লি ডায়াগনোসিস, সে আর্লি ডায়াগনোসিস করে আর্লি প্রিভেন্টিভ মেজার নেওয়া সম্ভব। সো আলটিমেটলি আমরা যা বলতে পারি, টু প্রমোট হেলথ, টু প্রিজার্ভ হেলথ, টু রেস্টোর হেলথ হোয়েন ইট ইম্পেয়ার্ড। তার মানে আমরা ইন কনক্লুশন স্টেজে এসে বলতে পারি promote health, preserve health, and restore health. These goals are
এম্বডিড ইন দ্য ওয়ার্ড, এই সমস্ত শব্দগুলো একত্রে বলা হচ্ছে প্রিভেনশন। দ্যাট ইজ দ্য সাকসেসফুল প্রিভেনশন ডিপেন্ডস আপন কজেশন, ট্রান্সমিশন, রিস্ক ফ্যাক্টরস, আর্লি ডিটেকশন এন্ড ট্রিটমেন্ট অ্যান্ড ইভালুয়েশন টু ইন্টারসেপ্ট দ্য অপোজ দ্য কজ। এতে করে যদি কোনো কজের জিনিস আমরা পাই সেটাকে ইন্টারভেন করো জাস্ট অপোজিট ব্যবস্থা নিয়ে। আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজিজ প্যাথোলজি, অবশ্যই আমাদের ডিজিজ প্যাথোলজি জানতে হবে। প্রিভেনশন ক্যান অ্যাচিভ ইন এনি স্টেজ অফ ডিজিজ, আমরা যে কোনো স্টেজে প্রিভেন্টিভ মেজার নিতে পারবো। প্রিমোডিয়াল অ্যান্ড প্রাইমারি প্রিভেনশন দ্য মোস্ট ইফেক্টিভ অ্যান্ড ইকোনমিক্যাল। ডিজিজ কন্ট্রোল ইজ এ পার্ট অফ প্রিভেনশন। সো ডিজিজ কন্ট্রোলটা হচ্ছে আমাদের এই টোটাল প্রিভেন্টিভের একটা পার্ট। সো প্রমোশন অফ ওরাল হাইজিন, হিয়ার প্রিভেন্ট দ্য ডেন্টাল ক্যারিজ অ্যামং দ্য স্কুল গোয়িং চিলড্রেন। আমাদের প্রথম এই যে কমিউনিটি লেভেলে যাই, আমরা যখন একটা ডাটা কালেকশনে যাই বা কোনো একটা স্টাডি করতে যাই, সেই স্কুল গোয়িং চিলড্রেনদেরকে যদি আমরা সেটা প্রপারলি প্রমোট করতে পারি, সেটা কিন্তু আমাদের ডেন্টাল ক্যারিজ প্রিভেনশনে একটা বিশাল ভূমিকা পালন করে। এর ট্রমাটিক রেস্টোরেটিভ ট্রিটমেন্ট আমরা স্কুল গোয়িং এতে করতে পারি টু স্টপ ক্যারিজ পজিটিভ দ্য ফিশার সিলেন্ট। আমরা উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট, হ্যান্ড ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এআরটি সম্পন্ন করতে পারি। সো অ্যান আউন্স অফ প্রিভেনশন ইজ ওর্থ এ পাউন্ড অফ কিওর। অর্থাৎ আমি যদি 1 আউন্স প্রিভেনশন দিতে পারি, তাহলে এ পাউন্ড অফ কিওর আমি ফিরে পেতে পারি। দ্যাট পালস অফ উইজডম, যেটা হচ্ছে আমাদের হাসিতে মুক্ত ঝরে আমরা যেটা বলে থাকি। সো থ্যাংক ইউ এভরিবডি।